হুম। বিয়ে হয়েছে তোমার? মাহিদ ইসলাম মিহি ম্যারিড। বিয়ে হয়ে গেছে তার। আর রুজন রাফি চৌধুরীও। দে বোথ আর ম্যারিড। সবাই শুনে রাখো, মিহি ইজ মাই ওয়াইফ, রোজান রাফি চৌধুরীর ওয়াইফ। উই আর অলরেডি ম্যারিড। এবার দ্বিতীয় দফা বাজ পড়ল সবার মাঝে। আটকানো দৃষ্টিতে চাইল সকলে। সকলের চোখ ঝলকানি দিয়ে উঠছে। টান টান উত্তেজনা বিরাজ করছে সবার মাঝে। রাফির কথা শেষ করে থামতেই শুকনো কেশে উঠল মিহি। রুহি এক মুহূর্ত থমকালো, চটপট নিজেকে সামলে উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলো। মিহির দিকে গ্লাসটা এগিয়ে দিতে ঢক ঢক করে পুরো গ্লাসটা ফাঁকা করলো মিহি। অতঃপর শ্বাস টানলো হাঁসফাঁস করে। রাফির দিকে তাকাতে রাফির স্থির দৃষ্টির সম্মুখীন হলো, যে দৃষ্টিতে একরাশ সান্ত্বনার ভাষা। মিহিফের শুকনো ঢোক গেলে মাথায় ঝিঝি ধরেছে ওর, শরীর অবশ হয়ে আসছে। রাশেদ রায়হান চৌধুরী নিজেকে আরো কঠোর করলেন, তপ্ত স্বরে মুখ খুললেন। কি বলছো? ভেবে বলছো তুমি? মিহি তোমার ওয়াইফ মানে? জি আব্বু, মিহি আমার ওয়াইফ। আমরা অলরেডি ম্যারিড। এসব কি বলছো রাফি? মিহি তোমার ওয়াইফ কি করে? বিয়ে করেছি তাই। তৎক্ষণাৎ উত্তরে থতমত খান জুবায়ের চৌধুরী। হেনা বেগম শাসনের স্বরে ফের ধমকান ছেলেকে। রাফি, বেশি বেশি হয়ে যাচ্ছে এবার। রাফি একটা কথাও বাড়ল না আর। ফোঁস করে শ্বাস ফেলে উদ্দাম পায়ে সিঁড়ি বেয়ে গটগটিয়ে উপরে উঠল। হেনা বেগম চড়া কণ্ঠে ডাকলেন, সাড়া দিল না রাফি। মেয়ে এখনো তাজ্জব হয়ে বসে। সকলের দৃষ্টি বুঝেও বিড়বিড় করল। আমি কিছু জানি না। আমাকে এভাবে দেখছো কেন সবাই? সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। বিয়ে কি করে, কি হলো, কি বলেন উনি, এসব কিছু জানি না আমি। রুহি এবার শান্তকে কোনোই দিয়ে খোঁচালো। কিছু কিছু আন্দাজ করতে পারছে সে, রাফি মিথ্যা বলবে না, এটা ওর জানা। রুহি ফিসফিসিয়ে বলল শান্তর কানে কানে। এই যে, এখানে এসব কি হচ্ছে? ভাইয়ার পাখি বিবাহিত মানে? কি বলছে ভাইয়া? কবে বিয়ে হলো ওদের? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ জান, দেখো কি হয়। পিকচার আভি বাকি হে মেরা জান। এরই মধ্যে রাফি নিচে নামলো আবার। যেভাবে গটগটিয়ে গেছিল মিনিটের মাথায় সেভাবে গটগটিয়ে ফিরে আসলো, হাতে একটা কাগজ। সবার মধ্যে দাঁড়িয়ে কাগজটা টেবিলের উপর ঠাস করে ফেলল রাফি। বলল কণ্ঠ উঁচিয়ে। এই যে আমাদের ম্যারেজ সার্টিফিকেট। আজ থেকে প্রায় 1 মাস আগে আমার আর মেহির বিয়ে হয়ে গেছে। আমাদের বিয়ের কাবিন আছে এখানে, যেখানে আমাদের দুজনেরই সাইন আছে। বিশেষ না হলে দেখে নিতে পারেন। আমরা অলরেডি ম্যারিড 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 ম্যারিড। জাস্ট সি। রাশেদ রায়হান চৌধুরী কাগজটা হাতে তুলেন, উল্টে পাল্টে দেখলেন বিয়ের আইনি কাগজপত্র, যেখানে দুজনেরই স্বাক্ষর জলজল করছে। বেশ খানিকক্ষণ কাগজটার দিকে থম মেরে তাকিয়ে রইলেন তিনি। তার হাত থেকে জুবায়ের চৌধুরী টেনে কাগজটা নিয়ে নিলেন। তিনিও দেখলেন সবটা খুঁটিয়ে। তার মুখখানাও শুকিয়ে গেল বড় ভাইয়ের মতো। আফসানা বেগম অধৈর্য হয়ে শুধালেন। কাগজে কি আছে ভাইয়া? বিয়ের কাগজ, যেখানে সাইন আছে দুজনের। আইনিভাবে ওরা বিবাহিত, অন্তত কাগজ তো তাই বলছে। এটাই সত্য, আমরা বিবাহিত। আজ থেকে নয়, প্রায় 1 মাস আগে থেকে। আর নতুন করে নিশ্চয়ই বিয়ে করবো না অন্য কাউকে। আমি অলরেডি ম্যারিড। যাকে বিয়ে করেছি সে আমার ওয়াইফ মাহিদ ইসলাম মিহি। তাকে বা আমাকে নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বিয়ে কোথায় করেছো? সিলেটে থাকাকালীন। আমাদের জানানোর প্রয়োজনটুকুও বোধ করনি? জানানোর মতো পরিস্থিতি ছিল না তখন। কেন পরিস্থিতি ছিল না? কেউ জোর করেছে তোমায়? হঠাৎ হঠাৎ নিশ্চয় বিয়ে করনি। কাগজপত্র সাজানো হুট করে হয়নি নিশ্চয়। কেউ ফোর্স করেছে নিশ্চয়। তোমার মতো একটা ছেলেকে বিয়ে দেয়নি। স্বাভাবিক পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সবটা হয়েছে নিশ্চয়। তাহলে আমাদের জানালে না কেন? আমরা তোমার গার্জিয়ান। তোমার নিজের সিদ্ধান্তের পাশাপাশি আমাদের সিদ্ধান্তেরও যথার্থ মূল্য আছে। আই এম সরি আব্বু, তখন সে সময় জানানোর মতো পরিস্থিতি ছিল না। মিহি, মিহি চমকে তাকালো বড় অপুর দিকে। চোখ জ্বলে উঠল ওর, বক্ষস্থল ধক করে উঠল। রাশেদ রায়হান চৌধুরী কিছু বলতে যাবেন, এর আগে এই কথার বাধা প্রদান করলো রাফি। মেহি কিছু জানে না আব্বু, যা বলেন আমাকে বলুন। মানেটা কি? বিয়ে হয়েছে তোমাদের দুজনের, আর মিহি কিছু জানে না? ওর সাইন আছে এই কাগজে। ওকে নিজের ওয়াইফ বলে দাবি করছো তুমি? করছি, কারণ ও আমার ওয়াইফ। আই লাভ হার। শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি অবসেশন। আই ওয়ান্ট হার। শি ইজ অনলি মাই। ওকে বিয়ে করেছি আমি, সেটা ওর অজান্তে। কাগজে ওর সাইন আছে, যে সাইনটা ও নিজের অজান্তে করেছিল। আমি করিয়েছি, কজ আই লাভ হার।
আর আমি ওকে নিজের করে রাখতে চেয়েছি, এটাই ফ্যাক্ট। অনেক কিছু হয়ে গেছে আব্বু, গত 8 মাসে অনেক কিছু হয়ে গেছে। মেহি আমার জীবন আসার পর থেকে অনেক কিছু হয়ে গেছে, সেই ফার্স্ট দিন থেকে অনেক কিছু হয়ে গেছে। আমি জানতাম না ও আমাদের মিফতাহুল, তোমাদের সাথে সাথে আমিও জেনেছি একদিনে এক সময়। এর আগে আমি ওকে শুধু মেহি হিসেবেই জানতাম আমি ওকে ভালোবাসি। রুহির বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছিলাম আমি, কিন্তু সে যে আমার পরি এটা জানতাম না। ওকে, এটা বড় বিষয় নয়, বড় বিষয় এটাই আই লাভ হার অ্যান্ড নাও শি ইজ মাই লিগালি ওয়াইফ। সেটা ওর অজান্ত হলেও আমার ওয়াইফ। আর যখন সবাই জেনেই গেছেন তখন মন দিয়ে শুনে রাখুন, আমি আর মেহি আমরা বিবাহিত। উই লাভ ইচ আদার, এটাই সত্য। রাফি থামলো। রাশেদ রায়হান চৌধুরী আবার শক্ত কণ্ঠে মিহি সম্বোধন করলেন। এবারও চমকালো মিহি, ভয়ত হয়ে ঠোঁট উল্টে কেঁদে ফেলেছে এতক্ষণে। ও ফুপিয়ে উঠল এবার, অমনি আটকে চাইল সকলে। ধক করে উঠল রাফি। সে সবাইকে উপেক্ষা করে দ্রুত কদমে ছুটে গেল মিহির কাছে। মিহি মাথা নুইয়ে ফেলেছে। রাফি হাঁটু মুড়ে বসলো ওর সামনে। মিহি মুখ উঁচু করে ধরে ভরকানো গলায় বলতে লাগলো, আই এম সরি ব্লসম, আই নো তুমি এসব আমাদের বিয়ের বিষয়ে জানতে না, আমিও জানাইনি, বাট এটা করার প্রয়োজন ছিল। তোমাকে না জেনে এটা করেছি, এর জন্য আই এম রিয়েলি সরি। প্লিজ কেঁদো না, কেউ কিচ্ছু বলবে না। ইউ শাট প্লিজ, প্লিজ ডোন্ট ক্রাই। সবাই আহমক বনল রাফির কাণ্ডে। মিহির প্রতি রাফিকে এতটা উদ্গ্রীব দেখে মুচকি হাসলো শান্ত, রুহি আর মেহেজাবিন। রাশেদ রায়হান চৌধুরী চোখ নামিয়ে গলা খাকারি দিলেন। পিছিয়ে গেল মিহি। রাফির পরিবর্তন নেই। রাশেদ রায়হান চৌধুরী খানিক হাসলেন, হাসি চেপে কণ্ঠ ভার রেখেই বলে উঠলেন, তাহলে আমাদের নেওয়ার সিদ্ধান্তের কি হবে? আমরা যে চাইছিলাম বাড়িতে আরও একটা বিয়ে হোক, আমাদের সিদ্ধান্তের চাওয়ার মূল্য নেই কোনো? রাফি ঘাড় ঘুরিয়ে তাকায়, ধীর কণ্ঠে বলে, আমাদের দুজনের মধ্যে কেউ অবিবাহিত নয়। তোমরা তো বিবাহিত, চুপিসারে বিয়ে করে ফেলেছো। বউ জানে না সে বিবাহিত, সে কারোর স্ত্রী, অথচ স্বামী তাকে নিজেই বউ হিসেবে দাবি করছে। বাবা, চমৎকার দৃশ্য! এ তো বিরল দৃশ্য, আগে কখনো দেখছি এমন নাকি, শুনেছো? একটু থামলেন, আবার বলেন, তোমরা কাণ্ড ঘটিয়ে ফেলেছো, তবে আমরাও আমাদের সিদ্ধান্ত থেকে পিছু পা হব না। আমরা যখন বলেছি বিয়ে হবে, তার মানে বিয়ে হবে। আব্বু, বিয়ে তো হবেই। তোমার কথা বাদ, আমি আমার মেয়ে মিহিকে নিজের পছন্দের পাত্রের সাথে বিয়ে দেব। আমার মেয়ে মাহিতা ইসলাম মিহির বিয়ে হবে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে রোজান রাফি চৌধুরীর সাথে। এতে পাত্রের মতামত জানার আগ্রহ প্রকাশ করছি না আমি আমার মেয়ের মতামত জানতে চাইছি। মিহি। রাফি বিরাট নয়নে তাকে, সাথে সাথে কান্না থামিয়ে ভ্যাট ভ্যাট করে যায় মিহিও। ছেলের সাথে চোকাচুকি হতেই ঠোঁটের কোণে ভিড় জমানো হাসিটুকু ঠেলে দূরে সরালেন রাশেদ রায়হান চৌধুরী। মুখখানা গম্ভীর করলেন। এবার রাফি নিজের কানকে বিশ্বাস হলো না। শূন্য মাথায় নিজের কানকে ভুল মনে হলো ওর। রাফি অবিশ্বাসে অস্পষ্ট উচ্চারণ করলো, হ্যাঁ? নয়, হ্যাঁ। আমার মেয়ের জন্য একটা সুযোগ্য পাত্র পছন্দ করেছিলাম আমি। সেই পাত্র আমার গুণধর পুত্র, চৌধুরী পরিবারের একমাত্র ছেলে রুজান রাফি চৌধুরী। আজ এখানে তার মতামত জানার ছিল। সে কি আমাদের মেয়েকে বিয়ে করবে? আমরা আমাদের মেয়েকে অন্যথায় দূরে সরাতে চাইছি না, তাই এই বিয়ের সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এটা জানা ছিল না পাত্রপাত্রী আগে থেকেই একটা বিশাল বড় কাণ্ড ঘটিয়ে বসে আছে। তারা যে একে অপরকে পছন্দ করে এটা জানা ছিল আমার, কিন্তু এটা ছিল না তারা ইতিমধ্যে বিবাহিত। রাফি অবাকে চরম পর্যায়ে পৌঁছালো। হা বলল সে আব্বুর কথায়। রাশেদ রায়হান চৌধুরীর শান্ত দৃষ্টি, বাকিরা সবাই নীরব দর্শক। মিহির অবস্থাও দুর্বোধ্য। রাফি তার আব্বুর দিকে শান্ত দৃষ্টিতে সন্ধিয়ান হয়ে শুধালো, আমরা একে অপরকে পছন্দ করি, আর এটা আপনি জানতেন মানে? চোখ এখনো পরিষ্কার আছে আমার। চশমা লাগিয়ে চোখে ঠুলি পরে বসে নেই আমি। খোলা চোখে যা দেখছি তাই বুঝেছি। ভ্যাবাচাকা খায় রাফি, ঝটকা খায় বিশাল বড়। মিহি হতবাক হয়ে থম মেরে বসে আছে। রাফি গোল গোল চোখে তাকিয়ে আছে নিজের আব্বুর দিকে। ওকে অমন করে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করলেন রাশেদ রায়হান চৌধুরী। কপাল গুটিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, দেখছোটা কি? এভাবে অ্যারেঞ্জমেন্ট করাই আছে, এখন শুধু একে একে অনুষ্ঠান করার পালা। বাইরে কোথাও বিয়ে হচ্ছে না, তোমার ঘরেই হচ্ছে। তবুও দ্বিমত আছে, বিয়ে করবে না। যেটা হয়েছিল সেটাকে ওভাবেই থাকতে দাও। আমাদের মতামতের গুরুত্ব দাও একটু, আশা করছি এবার গুরুত্ব দিবে। আর মিহি, তোমার কিছু বলার আছে? মিহি নাক টানলো, গলায় চিবুক ঠেকালো বেশি করে। রাশেদ রায়হান চৌধুরীর ভারী কণ্ঠস্বর। বুক ধরফর করছে মিহির।
রাফির বলা কথাগুলো, এই বিয়ে, এসব এখনো পরিষ্কার নয় ওর কাছে। শূন্য মস্তিষ্কে হিসেব মেলাতে পারছে না মিহি। কি করে হলো এসব, আর কখন হলো? ওর অজান্তে ওর বিয়ে হয়ে গেল। মেয়ের মাথায় ঢুকছে না কিছু। উপস্থিত সবাই সচকিত হয়ে বসে। রাফিকে নির্বিকার ভঙ্গিতে বসে থাকতে দেখে রাশেদ রায়হান চৌধুরী থমথমে গলায় বললেন আবার, আজব, কেউ কিছু বলছে না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাদের দুজনকে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? পরিষ্কার করে বলবো? বলি, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম মিহিকে আমরা ঘরে রাখবো। তুমি যে মিহিকে পছন্দ করো, আর এই পছন্দটাকে যে ভালোবাসায় শিখতে হয়েছে, এটা বুঝতে অসুবিধা হয়নি আমার। আমি তোমার বাবা, এটা ভুলে যেও না। তোমাকে যথেষ্ট চিনি আমি জানি হয়তো এসব খোলামেলাভাবে বলাটা শোভা পায় না, এই নিয়ে তাই তোমাকে কিছু জিজ্ঞেসও করিনি। আমি ভেবেছিলাম একেবারে সিদ্ধান্ত জানাবো, এটা ভাবিনি সিদ্ধান্তটা শোনার আগে তুমি এত বড় একটা লুকায়িত সত্য জানাবে আমাদের। আমি অন্তত তোমার কাছে এটা আশা করিনি রাফি। বিষণ্ণ শোনালো শেষের কথাগুলো। রাফি ঢোক গিলে তৎক্ষণাৎ ডাকলো, আব্বু, আমি। ব্যাস, আর কিছু শুনতে চাই না। অতিথিরা সবাই আছেন এখানে, সবাই শুনে রাখো। একসাথে আগামী পরশু রাফি আর মিহিরও বিয়ে হবে। কাল গায়ে হলুদ। আমি দেরি করতে চাইছি না। রাফি আর মিহির আলাদা করে মতামত শোনার প্রয়োজন বোধ করছি না আর। কথা শেষ করলেন তিনি। রুহি আর শান্ত চিকচিক করে উঠল। রুহি মিহির কাছে এগোনোর আগে এক ঝটকে উঠে দাঁড়ালো মিহি। চোখ মুছে দ্রুত কদমে রাফিকে টপকে ছুটল সিঁড়ির দিকে। ভরকালো রাফি। আশঙ্কিক কাণ্ডে রুহি হতবাক হয়ে ওর পিছু নিতে গেলে বাধা দিল রাফি। রুহি। রুহি থামতে রাফি নাবোধক মাথা নেড়ে ঝাঁকালো। উপস্থিত সকলেই অবাক করে নিজে ছুটল মিহির পিছু। ওরা দুজন চলে যেতেই হেসে উঠল সকলে। আফসানা বেগম আর শান্ত রুহিকে পরখ করে দুদিকে মাথা নাড়লেন। তার এসব জানা ছিল না, কিছু আন্দাজও ছিল না। তিনি দীর্ঘ হাঁপ ছেড়ে বলেন, বাহ বাহ, আমাদের বাড়ির ছেলেরা দেখি শুধু তাদের বোনেদের উপরই পিছলা খায়। ঘরের মেয়ে ব্যতীত বাইরের চোখেই পড়ে না ওদের। এটাই কি তবে কলিযুগ? ছেলেরা দেখি ঘরে বসে বসে নজর হেফাজত করে। ফিক করে হেসে উঠল সকলে। ভাইয়া শান্ত চট করে ফোড়ন কাটলো আম্মুর কথায়। বোন নয় আম্মু, বউ বলো। ওরা কোনো কালেই বোন ছিল না আমাদের। বউ ছিল বলেই পিছলা খাইছিলাম। মিহি ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে। রাফি দরজা ধাক্কালো, খুলল না মিহি। রাফি বেশ কবার ডেকে নিজের ঘরে ঢুকলো। সোজা বেলকনি গিয়ে দাঁড়ালো। দুই বেলকনির মধ্যবর্তী হাফ দেওয়াল টপকে দ্রুত মিহির ঘরে ঢুকলো। মিহি তখনও খাটের উপর বসে দুহাত বিছানায় ঠেকে নাক টানছে বারবার, ফোপাচ্ছেও। রাফি দ্রুত গিয়ে ভরকানো গলায় ডাকলো, মিহি। মিহি ঝট করে এক পলক তাকালো। রাফিকে দেখে দ্রুত চোখ ফিরিয়ে নিল, মুখ ফিরালো বিপরীত দিকে। রাফি তড়িঘড়ি করে এলোমেলো পায়ে এগোলো। ওর সম্মুখে হাঁটু মুড়ে বসে শান্তর কণ্ঠে ডাকলো, কাঁদছো কেন? কি হয়েছে কাদের মতো? আমি কি ভুল করেছি বলো? আমি জানি তোমাকে এই নিয়ে কিছু জানাইনি, বাট এটা ছাড়া আমার আর উপায় ছিল না। ট্রাস্ট মি, আমি তোমাকে আর হারাতে চাইনি। সে মুহূর্তে আমার যা মাথায় এসছে তাই করেছি আমি। এতে এইভাবে কাঁদছো কেন তুমি? এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল। প্লিজ কেঁদো না। মিহি তাকালো, কান্না গিলে শুধালো, কাগজে আমার সাইন কোথা থেকে আসলো? আমি তো তুমি সাইন করেছিলে। ক্যাফেতে আমাদের যে 1 মাসের এগ্রিমেন্ট হয়েছিল সেটা জাস্ট একটা বাহানা। তুমি যে পেপারে সাইন করেছিলে সেটা কোনো এগ্রিমেন্ট পেপার ছিল না, সেটা আমাদের বিয়ের পেপার ছিল। চুপ করলো রাফি। মিহি সজল চাহনি দেখে ভেতর ভেতর আটকে উঠেছে সে। মিহি আবার কোনোভাবে ভুল বুঝবে না তো ওকে? রাফি ঢোক গেল। মিহি তাকিয়ে স্থির শক্ত দৃষ্টিতে। রাফি শীতল কণ্ঠে বলল, মিহি, আই এম। কথাটা পুরোপুরি উচ্চারণ হলো না। এর আগে আশঙ্কিক রাফিকে শক্ত করে চাপটে ধরল মিহি। আশঙ্কিক কাণ্ডে টাল হারিয়ে পিছিয়ে গেল রাফি। মেঝেতে এক হাত ঠেসে সামলে নিল নিজেকে। মিহি হাতের বাঁধন শক্ত করলো, চোখ বুজে অভিযোগ করলো, আপনি আমায় এসব আগে বলেননি কেন? আমি তোমাকে এসব বলার সুযোগটা পাইনি মিহি। বারবার সুযোগ পেয়েছিলেন তবুও বলেননি? তার জন্য সরি। আমি যখন বলতাম আমরা অবিবাহিত, তখনও কেন বলেননি আমায়? তখন বলে কি হতো? তোমাকে বোঝাতে পারতাম না হয়তো, যদি বেঁকে বসতে, তখন যদি ভুল বুঝতে আমায়। আমি এমনিতেও ভুল বুঝেছি আপনাকে।
মিহি রাফিকে ছাড়লো, পিছিয়ে এসে বসলো, হাতের উল্টো পিঠে আদো ভেজা চোখের কান্নিস মুছলো। রাফি উৎকণ্ঠায় শুধালো, ভুল বুঝেছো মানে? আপনি দুবার চুমু খেয়েছেন আমায়। আমি আপনাকে অশুভ, ইতর, বদমাইশ কত কি বলেছি, খারাপ ভেবেছি, উল্টোপাল্টা চিন্তা করেছি আমি আপনার নামে। এগুলো ভুল বোঝা নয় কি? আপনি আগে বলে আমি কখনো ভুল বুঝতাম না, আপনাকে বকতাম না, বাধা দিতাম না। মিহি খেয়ালে কথা বলে থামলো। রাফি সবটা শুনে হালকা হলো, ভার বুকে শীতলতা ছেয়ে গেল। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ওষ্ঠপুটে দাঁত চেপে বলল মেকি স্বরে, কি করতে? বাধা দিতে না? মিহি চক্ষু জোড়া বৃহৎ আকারে চাই। রাফি ভুরু তুলে ফিসেল দৃষ্টিতে চেয়ে আছে। মিহি ঘন পল্লব ভেজা নোনা জলে কাঁপছে পাপড়ি যুগল, সাথে আধো উল্টানো ওষ্ঠজোড়া। মিহি মুখ বাঁকিয়ে শ্বাস ফেলল, ফোঁস করে ঝট করে উঠে দাঁড়ালো। উল্টো ফিরে রাঙ্গা মুখ আড়াল করে বলল চেঁচিয়ে, বেরিয়ে যান আমার ঘর থেকে। উঠে দাঁড়াই রাফিও, গা ঝেড়ে মিহির অতি সন্নিকটে ঘেঁষে দাঁড়াই। পিছু থেকে মিহির কানের কাছে ফিসফিস করল সে, যাচ্ছে, খুব সহজেই যাচ্ছে। কারণ এবার তুমি আমার ঘরে আসবে, সকলের সামনে দিয়ে আসবে। বলেছিলাম না বউরূপে আনবো? বউরূপে আসবে এবার, আমার বউরূপে। বউ তো অলরেডি হয়ে গেছ, এখন শুধু বধূরূপ ধারণ করা বাকি। আই এম ওয়েটিং ফর নেক্সট ডে। আর একটা কথা শুনে রাখো, আমি কিন্তু অসভ্য নই, কোনো অসভ্যতা করিনি তোমার সাথে। যা করেছে বরং স্বাভাবিকের তুলনায় কম কিছুই করেছে। তোমাকে করা একটা স্পর্শ নিন্দনীয় নয়, ইটস হালাল স্বামীর স্পর্শ। অতি অল্প কিছুতে অনেক কিছু ভেবে ফেলেছিলে, এবার অনেক কিছুগুলো সব হবে। সে সব কিছুর জন্য প্রিপেয়ার হও। কান গরম হয়ে আসে মিহির। রাফি কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা করেনি, বড় বড় ধাপে দরজার কাছে এগিয়ে গিয়ে খট করে দরজা খুলল। অমনি হুমড়ি খেয়ে ভেতরে ঢুকে পড়ল সবাই। দরজায় আড়ি পেতে ছিল ওরা, রুহি, শান্ত আর মেহজাবিন। জেনিও জুটেছে ওদের সাথে। কান পেতে ভেতরের ফুসুর ফাসুর শোনার সর্বোচ্চ চেষ্টা করছিল ওরা। আশঙ্কিক দরজা খোলার দরুন হুড়মুড়িয়ে পড়েছে ভেতরের দিকে। রাফি দ্রুত সরে এসেছে সামনে থেকে। ওদের চারটিকে আচমকা এভাবে দেখে কপালে তীক্ষ্ণ ভাঁজ ফেলল রাফি। ওদের কার্যকলাপ বুঝে শক্ত কণ্ঠে বলল, কি হচ্ছিল এখানে? ভ্যাট ভ্যাট করে চোখ তুলে চাইল সকলে। রাফি সুচালো রাগান্বিত দৃষ্টির পানে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসল ওরা। শান্ত গড়গড় করে বলল, কী হচ্ছিল সেটাই তো বোঝার চেষ্টা করছিলাম আমরা। কোথায় তুই আমাদের বলবি এখানে কি হচ্ছিল তা না, উল্টো আমাদের জিজ্ঞেস করছিস এখানে কি হচ্ছিল। রাফি কটমটিয়ে তাকালো, মেহজাবিনের দিকে নিরেট দৃষ্টিপাত করল। ও বাচ্চা হয়ে গেছে এদের সাথে, হবে নাই বা কেন? শান্তর মতো বুড়ো দামরা এমনটা করতে পারে, ও আর এমন কি? মেহজাবিনকে শাসনের সুরে ধমকালো রাফি। মেজাবিন, তুইও নিজের অবস্থা জানা নেই তোর? এক্ষুনি পড়ে গেলে কি হতো? পেটে বাচ্চা নিয়ে বাচ্চামা করতে এসছিস? খবরদার ভাইয়া, একদম ধমকাবেন না আমায়। ভুলে যেও না আমি তোমার সম্পর্কে বড়শালী। মিহি আমার বনু, আমাকে ধমকালে ভালো হবে না বলে রাখলাম। মেহজাবিনের চড়া কণ্ঠে মুখ ফাঁক করলো রাফি। বুকে হাত গুটিয়ে চোখ অত্যাধিক সরু করে তাকালো। রুহিও যোগ দিল মেহজাবিনের সাথে। অফকোর্স, একদম ঠিক বলেছ আপনি। এই যে মিস্টার রুজান রাফি চৌধুরী, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? বড়দের সম্মান দিতে শিখুন। হ্যাঁ, আমিও সাপোর্ট করছি। আফটার অল আমিও বড় ভাইরা হই, তাও আবার দুপক্ষ থেকেই কানেক্টিভ আমি আছি। রুহির হাজব্যান্ড হওয়ার দরুন আমি সম্পর্কে বড়, তোর থেকেও বড় কথা মিহি পাখি আমার ছোট্ট পরি। সো রাফি, রেসপেক্ট আস। ফোঁস করে শ্বাস ফেলল রাফি। শান্ত এক মুহূর্ত সিরিয়াস হলো, পর মুহূর্তে সিরিয়াস থাকতে পারল না, চট করে বলে উঠল, আচ্ছা বাই দ্য ওয়ে, তোরা এতক্ষণ কি করছিলি রে ঘরে? আর ব্রো, তোর সাহস তো কম নয়, বাড়ির এতগুলো গুরুজনের সামনে দিয়ে অমন হিরোইনের পেছনে নাচতে নাচতে ছুটে আসলি। বাড়ির সবাই কি ভাবলো এটা একবারও ভাবলি না তুই? রাফি নির্বিকার ভাবভঙ্গি, সে তপ্ত শ্বাস ফেল এদের কথায়। বেপাত্তার ন্যায় গোটানো হাত নামিয়ে বেরোলো ঘর ছেড়ে। ও বেরোতেই ঘর থেকে মনোযোগ সরিয়ে উঁচু স্বরে চেঁচিয়ে উঠল রুহি, পাখি! আশঙ্কিক চেঁচানোতে হকচকিয়ে গেল মিহি। নিজেকে সামলে নেওয়ার আগে ওকে হুড়মুড়িয়ে জড়িয়ে ধরল রুহি।
রুহির চোখে মুখে উপচে পড়া আনন্দ, হাস্যোজ্জ্বল মুখে প্রগাঢ় উজ্জ্বলতা। রুহি ওজার চিত্রে নিদারুণ কণ্ঠে বলল, পাখি, আমার ভাবি জান, অবশেষে সত্যি সত্যি তুই আমার ভাবি জান হয়ে গেছিস। ইস, আমার যে কী আনন্দ হচ্ছে, যদি তোকে বোঝাতে পারতাম। দেখেছিস, একসময় তোকে মজার ছলে ভাবি জান ডাকতাম, তখন তুই কত রেগে যেতিস আমার ওপর। এখন দেখ, তুই আমার একমাত্র ভাবি জান হয়ে গেছিস। মিহি লাজুক হাসে। রুহি গদগদ হয়ে সবটা খুলে বলল ওকে। নিচে আলাপ আলোচনা চলছে। আগামী পরশু ধুমধাম করে আরও একটা বিয়ে হবে চৌধুরী বাড়িতে। রুহি মিহির হাত টেনে সামনে ধরল, দুহাত উল্টে পাল্টে দেখল, দুহাতে ভরা মেহেদির গাঢ় রং, হাতের তালুতে রাফির নামটাও লেখা আছে, জলজল করছে পুরো। আলাদা করে আর মেহেদি পরার প্রয়োজন নেই কোনো। বর আগে থেকে তার বধূর হাত সাজিয়েছে মেহেদির গাঢ় রঙে। রাত এখন 10টা পেরিয়েছে, সবে রাতের খাওয়া দাওয়া শেষ হলো সকলের। আজ দেরি হয়ে গেছে একটু, সন্ধ্যা থেকে এটা ওটা করতে করতে সময় পেরিয়ে গেছে। ক্লান্ত সকলে, রেস্ট প্রয়োজন। খেয়ে দিয়ে যে যার ঘরে। এখন মাহিম বাড়িতে ফিরছিল সন্ধ্যার পর, আবার এসেছে এ বাড়িতে। রুহি আর শান্তর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। আফসানা বেগমও আসেন এই বাড়িতে। অতিথিরা মিলিয়ে এখন পুরো বাড়ি জমজমাটে ভরপুর। দোতলার বন্ধ ঘরগুলো খুলে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে একটাতে ঠাঁই দেওয়া হয়েছে রুহি আর শান্তকে, কেননা রুহির ঘর এখন মিহির দখলে। করিডোরে এক প্রকার ছুটতে দেখা গেল রুহিকে, পিছু পিছু শান্তকে ধাওয়া ধরে ছুটছে। ছুটে এসে মিহির ঘরের দরজা ঠাস করে খুলল রুহি। হাঁসফাঁস করে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো, শ্বাস ফেলল ঘন ঘন। শান্ত ছুটে নাগালে আসার আগে ধপ করে শান্তর মুখের পর দরজাটা লাগিয়ে দিল রুহি। শব্দ হলো বিকট, দরজাটা লেগেছে একেবারে শান্তর মুখোমুখি। শান্ত থামল, করুণ সুরে দরজায় করাঘাত করে এক মুহূর্ত অপেক্ষা না করে ডাকলো, এই যান, ভালো হচ্ছে না কিন্তু। ঘরে এসো বউ, বিয়ের পর পরের ঘর থাকতে নেই। পরের ঘরে না থেকে বরের ঘরে এসো, যান। রুহি বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল। মিহি অবাক লোচনে হকচকিয়ে তাকিয়েছে। সবে বিছানায় গা এলিয়ে রাফির কিনে দাও নতুন ফোনটা হাতে নিয়েছে। অমনি সময় ধরফর করে ঘরে ঢুকলো এই মেয়ে। মেয়ে এখনও দরজা আটকেনি। লিনা বাকি দিনগুলো এ ঘরে ছিল, আজও থাকবে হয়তো, কিন্তু এখনও এ ঘরে আসেনি ও। লিনার আসার অপেক্ষায় দরজা খুলে রেখেছিল মিহি, কিন্তু হঠাৎ রুহির আগমন। শান্তর কথাগুলো মিহির কানে পৌঁছেছে। মিহি উঠে বসলো, শুধালো, কি হয়েছে পাখি? এই ঘরে আসলি কেন? আর হঠাৎ এভাবে দরজা কেন আটকালি? আজ এ ঘরে থাকবো আমি। হ্যাঁ, এই ঘরে কেন? কেন আবার কি, তোর সাথে থাকবো আমি। ভাইয়া ডাকছো তো? ডাকুক। এরই মধ্যে আবার শান্তর কণ্ঠ ভেসে আসলো, এই রোহিত, দেখো ইয়ার্কি বাদ দাও, দরজা খোলো। মুখ বাঁকাই রুহি। মিহি ভ্যাবাচাকা মই দৃষ্টিতে তাকিয়ে একবার তাকাচ্ছে রুহির দিকে, তো আরেকবার বন্ধ দরজার দিকে। কত কসরত করে শান্তকে ছাড়িয়ে এ ঘরে ছুটে এসেছে রুহি। ওই লোকটা চিপকে রেখেছিল রুহিকে। রুহি কোনো রকমে পালিয়ে বেঁচেছে। শান্ত পিছু পিছু ছুটে এসেছে, তবু সে ডেকে যাচ্ছে চাপা স্বরে, রোহি, দেখো, শুনে ফেলবে কেউ। পাশেই চৌধুরী শ্বশুরের ঘর, শ্বশুর শুনলে মান সম্মান থাকবে না আর। আমি এ ঘরেই থাকবো আজ। গত দুদিন অনেক জ্বালিয়েছেন আমাকে। আপনাদের বাড়ি বলে কিচ্ছুটি বলিনি আমি, কিন্তু আজ আমার বাড়িতে আছেন আপনি। এখানে আমি যা বলবো তাই হবে। চুপচাপ ও ঘরে গিয়ে শুয়ে পড়ুন। আমি এখান থেকে নড়ছি না। আমি আজ পাখির কাছেই থাকবো। মিহি মূর্তি বনে বসে আছে। শান্ত মলিন হয়ে আসলো, এদিক ওদিক তাকালো, না, করিডোরে কেউ নেই। কেউ দেখে ফেলে পেস্ট্রিজ পাংচার হয়ে যাবে আসলেই। কাঁদো কাঁদো হলো শান্ত। মিকি স্বরে বলল, এবার একটু কণ্ঠ চিপে, যান, দরজা খোলো প্লিজ, ঘরে চলো, নয়তো তোমার স্বামীকে বাঘে খেয়ে ফেলবে। পরে তুমি কার সাথে সংসার করবে বলো? দুদিনের স্বামীকে এভাবে কষ্ট দিতে নেই যান। তুমি না ভালো মেয়ে, দরজা খুলে বেরিয়ে এসো। মিহি ফিক করে হেসে ওঠে। শান্ত আবারও ডাকে প্রতিক্রিয়া না পেয়ে, এই পরে তোর ভাবিকে পাঠিয়ে দে বোন, তোকে আশীর্বাদ করব, শতপুত্রবতী হবি তুই। সেখানকার একটা পুত্রের সাথে আমার কন্যার বিয়ে দিব, কিন্তু বিয়ে দেওয়ার জন্য কন্যা লাগবে না, মানে বেশি কিছু কমো না। আমি না তোর ভাইয়া হই, তোর ভাবিকে পাঠিয়ে দে পড়ি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে ঘর থেকে। রুহি ভেতর ভেতর হাসি চেপে মুখে শক্ত ভাব ফোটালো। বিছানা থেকে কোলবালিশ তুলে গটগটিয়ে গিয়ে দরজা খুলল।
শান্ত চিকচিক করে উঠল এতেই। মুখ খোলার আগে রুহি কোলবালিশটা ছুঁড়ে মারল শান্তর দিকে। রগে রগে গলায় বলল, যান, এবার কে ঘুমান, আমি তো এই ঘরেই থাকবো। আপনি আপনার জায়গা বুঝে নিন। যদি আর একবার ডাকেন তাহলে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলবো বলে রাখলাম। ফের খটাস করে দরজা লাগিয়ে দিল রুহি। শান্ত স্তম্ভের ন্যায় থম মেরে দাঁড়িয়ে রইল। হাতের কোলবালিশটার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেল। সিঁড়ির দিকে কারোর পায়ের শব্দ ভেসে আসছে। শান্ত চমকালো। এই মুহূর্তে ওকে এভাবে দেখলে মান সম্মান থাকবে না আর। বউ ঘর থেকে বের করে দিয়েছে এটা জানাজানি হলে তার রক্ষে নেই। শান্ত দ্রুত পা চালালো উল্টো দিকে। ফোঁস করে বিড়বিড় করলো রুহিকে স্মরণ করে, পাষণ্ড বউ, জল্লাদ বউ, জালিম বউ, মামুর বেটি, ছাড়বো না তোমায়। একবার খালি ধরতে পারি। তোমার ছেলেকে যদি আমাকে বাপ ডাকতে না শিখিয়েছি তাহলে আমিও শাহরিয়ার শান্ত নই। ও থরিপ, আমি তোর বাবই হব। শোকে কাতর শান্ত উল্টাপাল্টা বকতে বকতে পাশের ঘরের দরজা ঠেলল। রাফি আর ইভান শুয়ে শুয়ে ফোন ঘাটছে, কানে ইয়ারফোন। দরজা খোলার আভাস পায়নি ওরা, পুরোপুরি ফোনে মগ্ন হয়ে আছে দুজনে। শান্ত ফুসল ওদের দেখে। এদিকে ও বউবিহীনে গত 3 মিনিটে শুকিয়ে গেছে, আর এরা দুটো আরামে ফোন টিপছে। শান্ত দরজায় ধাম করে শব্দ করলো। হাতের কোলবালিশটা খাটের উপর শুয়ে থাকা রাফি আর ইভানের উপর ছুঁড়ে মারলো, যেটা গিয়ে পড়লো দুজনের পেটের উপর। অমনি চমকালো ওরা। রুমে সবুজ আলোয় শান্তর রুষ্ট মুখোপই দেখে তড়িতে উঠে বসলো দুজনে। শান্ত তেড়ে আসলো। কথা নেই বার্তা নেই, ওদের দুটোর মাঝে লাফিয়ে উঠল। রাফিকে না পেরে বেচারা ইভানকে বেধরম পেটাতে লাগলো। হক চুকিয়ে গেল ইভান। শান্তকে থামাতে চেষ্টা করলো দু হাতে ডিফেন্স করে। শান্ত ইচ্ছে মতো বেশ কয়েকটা কিলঘুষি বসালো ইভানের পিঠে, বাহুতে। চোখ মুখ কুচকে ফেললো ইভান, শক্ত কণ্ঠে রাগ ঝালো। আরে কি হয়েছে ভাই, এভাবে পাঠাচ্ছিস কেন? সরকারি মাল পেয়েছিস আমায়? কেমন তোর ওই ফুপুর মেয়ে, স্বামীকে সম্মান দিতে জানে না, ঘর থেকে বের করে দেয় স্বামীকে, স্বামীর মর্ম বোঝে না, স্বামীর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তোরই তো ফুপুর মেয়ে, ও এমন কেন হলো বলতো? সব তোর জন্য হয়েছে। একটা মারও মাটিতে ফেলবো না আমি, সব তোর পিঠের ওপর পড়বে। শান্তকে ধাক্কালো ইভান, দ্রুত লাফিয়ে খাট থেকে নামলো, শরীর ঝাড়া মেরে। বক্ষস্থল সীমান্ত ছাড়িয়েছে ওর। শান্তর এলমেলো মারের চোটে নিঃশ্বাস আটকে এসেছিল। বুকে হাত রেখে বড় বড় শ্বাস ফেললো ইভান, চোখ মুখ পাকিয়ে খেকিয়ে উঠল। শালা, মেরে পাছা লাল করে দেবো। বউকে সামলাতে পারিস না, এখানে এসে মাথাপারি করছিস? আমাকে ভোলাভালা নাদান পেয়ে অত্যাচার করতে এসেছিস? গুলি করে খুলি উড়িয়ে দেবো একদম। যা এখান থেকে। ওরে বিটকেল, আমি যাব কোথায়? তোর বোন ঘর থেকে বের করে দিয়েছে আমায়, সব তোর জন্য হয়েছে। দাঁড়া, তোকে তো ছাড়বো না আমি। শান্ত তেড়ে যেতে নিলে রাফি সশব্দে একটা হুঙ্কার ছাড়লো, তপ্ত ধমক ফেললো। স্টপ ননসেন্স। কি শুরু করলি তোরা? আমি না, শুরু করেছে তোর এই বোনের জামাই। শান্ত, এখানে কি করছিস তুই? শান্ত মুখ কাচুমাচু করলো। রাফির শক্ত মুখশ্রীর পানে তাকিয়ে বলল হতাশ হয়ে, কি আর বলবো, দুঃখের কথা। কইতেও পারি না, সইতেও পারি না। তোর ওই খাটাস বোন ঘর থেকে বের করে দিছে আমায়। রাফি তাতে দাঁত চেপে ধরল। শান্ত কাঁদো কাঁদো হয়েছিল, তবে রাফির পরবর্তী কর্মকাণ্ড আন্দাজ করে দ্রুত পিছিয়ে গেল। এখনই শক্তকিল পড়তো ওর শরীরে। শান্ত মুখ কাঁদো কাঁদো করলো। সত্যিই বলছি ভাই, তোর বোন ঘর থেকে বের করে দিয়েছে আমাকে। ছাড়ছিলাম না বলে উত্তম মাধ্যম দিয়েছে কয়েকটা। এই দেখ, কামড়েছেও আমার হাতে। হাত বাড়িয়ে দেখালো শান্ত। রাফি হাতের দিকে তাকালো না। শান্ত আবারও বলল, কিন্তু আমি কিছুই মনে করিনি। ভালোবাসা চরমে পৌঁছালে এমন লাথি ঝাঁটা কামড় পেটানি খেতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু তোর ওই বোন ভালোবাসা চরমে না নিয়ে গিয়ে নরমে নিয়ে গেছে। তোর বোন তোর বউকে বাজেয়াপ্ত করেছে আমাকে ছেড়ে। হায়, এই দুঃখ কোথায় লুকাবো আমি? তো এখানে কি চাই? এখানে তোকে চাই। তুই ছাড়া তো আমার আর গতি নেই। কোথায় যাব আমি? আয় ভাই, গলা ধরাধরি শুয়ে পড়ি। আজকের জন্য ভুলে যাব আমি বিবাহিত। তুইও ভুলে যা। একদিন পর না তোর বিয়ে, তখন আর এই সুযোগটা পাবি না। আয় শালা। তিনটে মিলে হুটোপুটি বেপরোয়াপনা বাচ্চামা করল কিছুক্ষণ। এরা একসাথে হলে এদের আর পাইকে। রাত্রি এখন 2টো পেরিয়ে 3টের কোঠায়। বিছানায় এক একটা এক এক মতে করে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে শান্ত আর ইভান। রাফি ঘুমোয়নি। ওদের দুটোকে এক পলক করে দেখে উঠে বসলো রাফি। বালিশের নিচ থেকে ফোনটা বের করলো।
তখন মিহির ফোনে সবে কল করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শান্তর আগমনে সবটা ঘেটে গেছে। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে মিহি, ঘুমুক, আজ না হয় একটু ডিস্টার্ব করা যাক। রাফি বেলকনিতে গিয়ে দাঁড়ালো। পাশের বেলকনির দরজা ভেতর থেকে লাগানো, ওদিকটায় খেয়াল দিল একবার, অতঃপর চোখ সরিয়ে বেশি না ভেবে মিহির নতুন নাম্বারে ফোন লাগালো। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বারও হলো না। লাগাতার কল করতে লাগলো রাফি। এদিকে বালিশের নিচে ফোন ভাইব্রেট হয়ে কাঁপছে, ঘুমের ভারে এতে করে প্রচণ্ড বিরক্ত হলো মিহি। হাতে ফোন খুঁজলো, হাতে পেয়ে চতুর্থবারের বেলায় রিসিভ করলো ফোন। আন্দাজে কানে ঠেকালো, সবটা ঘোরের বসে। ফোনের ওপাশ থেকে মৃদু পৌশালী হিমকণ্ঠের ডাক ভেসে আসলো খানিক পর। ম্যাডাম, শুনছেন? মিহির সারানি, ডাক শুনলেও উত্তর করার জন্য মস্তিষ্ক এখনও সজাগ হয়নি পুরোপুরি। রাফি মৃদু হেসে আবার ডাকলো। ম্যাডাম, ঘুমিয়েছেন? হুম। মৃদু স্বরে উত্তর আসলো। রাফি ধীর কণ্ঠে বলল, উঠুন। একটু পর আবার, কি হলো, উঠছেন? আহা, খুব ঘুম পাচ্ছে? হুম উঠতে পারবেন না? হুম। আমার যে ঘুম পাচ্ছে না, একটু উঠুন, অপেক্ষা করছি আমি। মিহি ঘুমে অবচেতন তলিয়েছে পুরোপুরি। রাফি এবার কণ্ঠ উচালো একটু, নাম সম্বোধনে ডাকলো। মিহি। অমনি টনক নড়ে মিহির, নড়ে চড়ে ওঠে ও, ঝট করে চক্ষু মেলে তাকায়। নিবু চক্ষু চড়ক গাছ ফোনের দিকে দৃষ্টি যেতেই রাফি নিজের নাম্বারটা মিহির ফোনে ঠিক সেই নামে সেভ করে দিয়েছে, যেই নামে আগে থেকে সেভ ছিল, জামাই যান। স্ক্রিনে তাকাতে ঝটপট করে তপ্ত খেয়ে উঠে বসলো মিহি। মাথাটা চক্কর দিয়ে উঠল, এতেই আশঙ্কিক ঘুমে ব্যাঘাত ঘটতেই ঝিমঝিম করে উঠল পুরো শরীর। মিহি খেয়াল দিল না, তড়িঘড়ি করে ফোন কানে লাগালো। হ্যালো, আপনি হুম। ফোন করেছেন কখন? কটা বাজে? 3টে। এত রাতে ঘুমাননি? ঘুম আসছে না, ছাদে যাবে প্লিজ? মিহি এখনও চমকানো ভঙ্গিতেই রয়েছে, ধ্যান কাটেনি পুরোপুরি। ও সন্ধিয়ান ঘুমের ঘরে ভুলভাল আজগুবি স্বপ্ন নয় তো এসব। মিহি কিছুক্ষণের জন্য চোখ বুঝলো, শ্বাস টানলো দীর্ঘ। রাফি ডাকতেই হুঁশে ফিরল। মিহি, হুম। আমি যাচ্ছি, 2 মিনিটে ছাদে এসো। এত রাতে? রাখলাম, তাড়াতাড়ি এসো। ফোন কেটেছে রাফি। মিহি দ্রুত ওয়াশরুমে ছুটল, ঘুম তাড়ানোর জন্য চোখে মুখে পানি ছোটালো প্রথমে। বেরিয়ে এসে ঘুমিয়ে থাকা রুহির পানে তাকালো, অন্যায় মুখ মুছে সপ্তপনে দরজা ভিজে উদ্যুত পায়ে ছুটল ছাদের দিকে। সিঁড়ির লাইট জ্বলছে। মিহি চটজলদি ছাদে উঠল, দরজার কাছ থেকে চোখ ফেরালো এদিক ওদিক। ছাদের এক কোণে রেলিং ঘেঁষে রাফি দাঁড়িয়ে, মাথাটা খানিক উঁচিয়ে শূন্য আকাশে পানে তাকিয়ে আছে। আকাশে অর্ধ রুটি নেয় চাঁদ উঠেছে, অর্ধেক চাঁদই উজ্জ্বল আলো ছড়াচ্ছে আশেপাশে। চাঁদের তির্যক রোশনি এসে পড়ছে রাফির ওপর। মিহি দরজার কাছ থেকে দেখলো, পা টিপে টিপে এগোলো সামনে। মৃদুমন্দ বাতাস বইছে, মধ্যরাত্রি শীতল বাতাসে দেহ কাঁপে মিহির। ও কম্পন ভুলে সামনে এগোয়, রাফির পেছনে দাঁড়িয়ে চিকন কণ্ঠে গলা খাকারি দেয়, চকিতে চাই রাফি। উপস্থিতি বোঝানোর প্রয়োজন হয়নি, সে বুঝে নিয়েছে অনিকাকে। মিহির লাজুক চোখে চোখ পড়তে মুচকি হাসলো রাফি। মিহি চোখ নামিয়ে পাশে দাঁড়ালো। রাফি মোলায়েম কণ্ঠে শুধালো, ডিস্টার্ব করলাম? না বোধক মাথা নাড়ল মিহি। ঘুমিয়েছিল তো, এত রাতে জাগিয়ে তুললাম, ঘুমে ব্যাঘাত ঘটালাম, আর বলছে ডিস্টার্ব করিনি? ডিস্টার্ব হয়নি। কেন ডাকলেন সেটা বলুন। তোমার সাথে চন্দ্রবিলাস করার জন্য। আকাশের দিকে তাকায় মিহি, আর রাফি তাকায় মিহির দিকে, তাকিয়েই ডাকে, ব্লসম, আমাকে একবার হাক করবে প্লিজ? ভীষণ কাদর শোনাই আবদারটুকু। অন্য সময় হলে রাফি হয়তো পারমিশনের অপেক্ষায় থাকতো না, অধিকার ফলাতো টেনে নিয়ে। তবে এখন ভিন্ন। মিহি সহসা তাকালো রাফির দিকে, মুখখানা কেমন মলিন লাগছে, চোখে অতৃপ্ততা, তৃষ্ণা মারাত্মক ভরকায় মিহি। কোমল করে চাহুনি কাজ ঘেঁষে মোলায়েম কণ্ঠে শুধায়, কি হয়েছে আপনার? আগে জড়িয়ে ধরো, পরে বলছে। মিহি ইতস্তত হলো, ঠোঁট ভিজিয়ে রেলিংয়ের দিকে পিছিয়ে গেল, চোখ নামিয়ে নিল কোণঠায়। রাফি বলল অবস্থা বুঝে, আমি কিন্তু তোমাকে আজ জোর করবো না, জড়িয়ে ধরবো না, ধরতে হবে তোমায়। ছোট্ট হাত দুটো দিয়ে আমাকে আঁকড়ে ধরতে হবে। ধরো, আমি অপেক্ষায় আছি।
মিহি কোনটা ঠেলে দূরে সরায়, চোখ নামিয়ে ধীরে করে এগোয় রাফির দিকে। অতি সামান্য দূরত্ব রেখে আলতো করে জড়িয়ে ধরে রাফিকে। এক হাতে পেঁচিয়ে নেয় রাফিকে, অন্য হাতে রাফির উদরের পাশে টি শার্টের অংশ খামছে ধরে। খুব শব্দপণে মাথাটা এলিয়ে দেয় রাফির বুকে। সে চিরচেনা আকর্ষণীয় পুরুষালী বডি স্মেল নাকে আসতে চোখ বুজে আসে মিহির। ওর আলতো করে জড়িয়ে ধরা পছন্দ হলো না রাফির। সে নিজের বলা কথা ভেঙে দুহাতে পেঁচিয়ে নিল মিহিকে। চোখ বুঝল, তপ্ত শ্বাস ফেল, দীর্ঘশ্বাসে বলল, ভালোবাসি পড়ি, ভীষণ ভালোবাসি তোকে। যদি সেদিন হারিয়ে না যেতে, তাহলে হয়তো তোকে আজ এভাবে ভালোবাসা হতো না। মেজাবিনের অনুরূপ হয়ে থাকতে আমার জীবনে। কিন্তু এখন আমার জীবনের সবচেয়ে মূল্যবান কেউটাই তুই। যেভাবে এসছিস, ঝড়ের বেগে ভাসিয়ে নিয়ে গেছিস আমায়। খুব ভালোবেসে ফেলেছি তোকে। তোকে হারিয়ে দ্বিতীয়বার পাগল প্রায় হয়ে গেছিলাম আমি। প্রথমবার পাগল হয়েছিলাম আমার সেই ছোট্ট পরিটাকে হারিয়ে। আমি ওকে হারানোটা সেই বয়সেই মেনে নিতে পারিনি। বয়স যদি একসময় কাটিয়ে উঠেছে, কিন্তু প্রাপ্ত বয়সে এসে তোকে ফিরে পেলাম অন্য রূপে। ভালোবেসে ফেললাম সেই রূপে। কে জানতো তুই ঠিক সেই পড়ি। তোকে নিজের করে পাওয়ার আগেই দ্বিতীয়বার হারালাম। এবার উন্মাদ হয়ে গেলাম। খুব কষ্ট দিয়েছিস আমায় তুই। মিহি স্তব্ধ হয়ে শুনল, চোখ বন্ধ চোখে কথাগুলো আওড়িয়ে চোখ খুলল রাফি। হাতের বাঁধন দৃঢ় করলো আরও। মিহির সিঁথিতে গাঢ় চুমু এঁকে বলল আবার, আর কখনো কষ্ট দিস না প্লিজ। তোর বিরহ সয় না আমার। আর কখনো ছেড়ে যাস না আমায়। এভাবেই সারা জীবন জড়িয়ে রাখিস নিজের সাথে। একটুও কষ্ট দেব না তোকে। খুব ভালোবাসবো। রোজান রফি চৌধুরী জীবনে কাউকে ভালোবাসেনি। তার সব ভালোবাসা একত্রিত হয়ে লুকানো আছে এখনো। সবটা তোকে দেব। তুই শুধু আমার হয়ে থাকিস পড়ি। আমি যে ভীষণ ভালোবাসি তোকে। মিহি শুকনো ঢোক গেলে ধীরে মাথা তোলার চেষ্টা করে। রাফির শক্ত বাঁধন থেকে একটু আলগা করতে পারে নিজেকে। চোখ তুলে রাফির মুখপানে তাকায়। রাফির দুর্বোধ্য শুকনো ভঙ্গিমা দেখে ঠোঁট ভিজিয়ে বলে ক্ষীণ স্বরে, কি হয়েছে আপনার? এভাবে কেন কথা বলছেন? আর কষ্ট দিবি আমায়? আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি? ভীষণ পড়িয়েছিস, ঝলসে দিয়েছিস। আমাকে তুই করে বলছেন? আমি আমার পড়িকে তুই করেই বলতাম। এই যে একটু আগে বললেন আমি আপনার পরী হারিয়ে গিয়ে ভালোই হয়েছিল। যদি না হারাতো তাহলে হয়তো সেই পরীকে এভাবে ভালোবাসতেন না। যদি না হারাতাম তখন, তাহলে আজ আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাই না? ধীরে দৃষ্টিপাত করে রাফি। হাসে শীতল, দুহাতে মুখ আগলে কপালে কপাল ঠেকায়। শ্বাস ছেড়ে চোখ বুজে নেয়। বলতে লাগে, যার থাকার সেই আছে, যে আসার সে এসছে। হারিয়েছিল তো ফিরে আসার জন্যই। তাই তো এসছিস আমার ব্লসম রূপে, আমার আপনি হয়ে। আমার এই আপনিটাকে খুব বেশি ভালোবাসি আমি। তুই থেকে একবার যে আপনি, অতপর এখন তুমি, শুধু তুমি। ভীষণ ভালোবাসি তোমায়। তুমি বলেছিল না, সবার মতো তুমিও তোমার জীবনে বেস্ট কাউকে চাও, যার কাছে তুমি হবে ফার্স্ট প্রায়োরিটি। আজ শোনো রাখো, আমি সে যার কাছে তুমি একমাত্র মেয়ে হিসেবে ফার্স্ট প্রায়োরিটি। আমার সর্বোচ্চ মূল্যটা শুধু তোমাকেই ঘিরে। বলেছিলে তুমি আহামর রূপের অধিকারী নও, কিন্তু তুমি জানো না, আমার চোখে দেখার সবচেয়ে সুন্দরী তো আমার নারী তুমি। আমার চোখের বড্ড প্রশান্তি তুমি। হতে চেয়েছিল তো কারোর চোখের প্রশান্তি, হয়েছ আমার। হাজারো রূপবতী নারীর সামনে থাকলেও যার দৃষ্টি শুধু তার চোখের প্রশান্তির উপরেই থাকবে, যে তোমার থেকে বেস্ট কাউকে খুঁজতে যাবে না, আমৃত্যু পর্যন্ত শুধু তোমাকেই খুঁজবে। তুমি তোমার জীবনে কাউকে প্রেমিক হিসেবে চাওনি, তাই আমিও প্রেমিক হিসেবে আসিনি তোমার জীবনে। এসেছি রাব্বতুল বায়ত হিসেবে। যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবেই হারান হিসেবে এসেছে। আমার করা একটা স্পর্শ হারান ছিল না। তুমি আরও বলেছিলে তুমি কারোর জীবনে প্রথম নারী হতে পারবে কিনা জানো না, তবে শেষ এবং শ্রেষ্ঠ নারী হতে চাও কারোর জীবনে। আবার শোনো নাও, আমার জীবনে এই রোজান রাফি চৌধুরীর জীবনে প্রথম, শেষ এবং সর্বশ্রেষ্ঠ নারী ছিল তুমি, যে শুধু তোমার জন্য এসেছে। তার জীবনের অন্য কেউ নেই, আর না কোনোদিন ছিল। ভালোবেসে মস্তিষ্কের গোটা শহরটাই সে তোমার নামেই লিখে দিয়েছে, যেখানে শুধু তুমি আর তোমার রাজত্বই আছে। জেদ হয়েছে তুমি আমার, এটাই হতে চেয়েছিলে। জেদ চেপে তোমাকে তোমার অজান্তেই নিজের করে নিয়েছে আমি, আবদ্ধ করেছে আমার শক্ত হাতের বাঁধনে। আমার কাছে কি আছে জানি না, তবে
তোমার মতো করে ভালোবাসলে আগলে রাখার জন্য একটা মন অবশ্যই আছে। মেয়েরা তো যত্নে পাগল। চেয়েছিল তো যত্ন, দেব, সব দেব, সব ভালোবাসে দেব। খুব করে আগলে রাখবো, যত্নে বেঁধে রাখবো, ভীষণ ভালোবাসবো। সবটা জুড়ে শুধু তুমিই থাকবে। যেমনটা চাইবে তেমনটাই হবে। নিজের জীবন সঙ্গীকে যেমনটা চেয়েছিলে আমি তেমনটাই হব, কারণ আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি ব্লসম, ভীষণ ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ। কথাগুলো খেয়ালে শেষ করে চোখ বুজে কারো চুমু আঁকে মিহির কপালে। চোখ বুজে নেয় মিহি, ফুপিয়ে ওঠে। তরিতে ভোরকে তাকায় রাফি। চাঁদের আলোয় মিহির চক্ষু জোড়ার ঘন পাপড়িতে মুক্ত দানা নেই, চিকচিক করে জল দেখে আতকে ওঠে। ব্যতিব্যস্ত হয়ে বলে ভরকানো গলায়, মিহি, কি হলো? কাঁদছো কেন? এই, ফের ফুপিয়ে উঠল মিহি। শক্ত করে জড়িয়ে ধরল রাফিকে। রাফি ওর কথাগুলো মনে রেখেছে। সেদিনও এত কিছু বলে ফেলেছিল নিজ খেয়ালে। নিজের জীবনসঙ্গী সম্পর্কে অনুভূতি প্রকাশ করেছিল, আর রাফি সবটা শুনেছিল। মনে রেখেছি। মিহি কন্দনরত কণ্ঠে অস্পষ্টে আওড়ালো বিড়বিড় করে, আমিও ভালোবাসি, কতটা জানি না, তবে জানি আপনার থেকে কম। আপনার মতো করে আপনাকে ভালোবাসতে পেরেছি কিনা জানি না। আমার মতো করে ভালোবাসার প্রয়োজন নেই। শুধু এক ফোঁটা ভালোবাসা আমায়, তাতে চলবে। বাকি ভালোবাসাটুকু আমি পুষিয়ে দেব। মিহি মৃদু হাসল। রাফি ওর হাসিতে তাল মেলায়। দুহাতের তালুতে ভেজা চোখ মুছিয়ে দেয় মিহির। রেলিং ঘেঁষে পাশাপাশি কাজ জড়িয়ে দাঁড়ায় দুজনে। তাকাই ওই আলোকিত আসমানের পানে। রাফি আর চোখে মিহির পানে তাকাই খানিক বাদ। মিহির ভেজা পাপড়ি যুগল দেখে আবার মিহিকে নিজের দিকে ঘোরাই সে। ঢোক গিলে একটু ঝুঁকে ওর চোখের পাপড়িদ্বয়ে ঠোঁট ছোঁয়ায়। সুপ্ত অনুভূতিতে চোখ বুজে নেয় মিহি। রাফি ঠোঁট সরিয়ে গালের একপাশে ফের স্পর্শ আঁকে মৃদুস্বরে গেয়ে ওঠে, তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি। তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। আজ সকাল থেকে পুনরায় বাড়ি মেতে উঠেছে। বিয়ে বলে কথা, একের পর এক ধুমধাম চলছে। রাশেদ রাহেন চৌধুরী আদেশ মোতাবেক দুপুরের আগে গার্ডেনে পুরো ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে। গায়ে হলুদের আয়োজন করা হয়েছে সেখানে। বরবউ যেহেতু এক বাড়িতে, সেহেতু আয়োজনও ডাবল ধামাকা। বাড়িতে করা হচ্ছে সব কিছু। বাড়ি জুড়ে এলাহি আয়োজন, আংশিক সব কিছু ঘটল। এসবের পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই, তাই কমতি ত্রুটি বা বাধা পড়ছে না কোনো দিক থেকেই। রাশেদ রাহান চৌধুরী এসবে যথেষ্ট তৎপর। তার একমাত্র ছেলের বিয়ে, তাও আবার বাড়ির মেয়ের সাথেই। এক বাড়িতে হলো, তবুও খামতি নেই কোনো কিছুতে। অতিথিরা আলাদা কেউ নয়। সন্ধ্যার পরপর দুজনে গায়ে হলুদ ছোঁয়ানো হবে। বিকেল থেকে হুটোপুটি পড়েছে, তবে রাফির খোঁজ নেই। সে বিকেল থেকে এদিকে সন্ধ্যা নামতে চলল। সব কিছু তৈরি, মিহিও প্রায় রেডি, শুধু অনুষ্ঠান করা বাকি। রাফির জন্য অপেক্ষায় আছে সবাই। রাশেদ রাহান চৌধুরী বেশ কবার ফোন করেছে ছেলেকে, ফোনে পাওয়া গেল না রাফিকে। মিহিও চিন্তিত হয়ে নিজের ফোন থেকে রাফির ফোন লাগালো। সাজগোজের মাঝে সেও ব্যর্থ হলো। সাজগোজ শেষে মিহির কত সুন্দর করে সেজেছে আজ শুধু রুজান রাফি চৌধুরীর জন্য। কিন্তু সেই রুজান রাফি চৌধুরীরই পাত্তা নেই। শান্ত নিজেও জানে না রাফি কোথায়, জানবেই বা কী করে। স্বাধীন আজ রুহির পেছনে ঘুরঘুর করেছে সে। রুহিকে একলা বাগে আনার চেষ্টা করেছে, ফন্দি কষেছে হাজার। কাল এই পাষণ্ড মেয়ে ওকে বহুত জ্বালিয়েছে, তার শোধ তুলতে হবে না। রুহিরা সবাই তৈরি, আধার নামছে। রাশেদ রাহান চৌধুরী পায়চারি করছেন ড্রয়িং রুমে। ছেলেকে ফোনে না পেয়ে চিন্তিত তিনি। রুহি আর মেহজাবিন মিহিকে নিচে নামালো। সবাই নিচে উপস্থিত। মিহির দিকে চোখ আটকালো সকলের। সাবিনা বেগম চোখ ভরে দেখলেন নিজের মেয়েকে। রাবেয়া চৌধুরী সকাল থেকেই স্বাভাবিক, সবার সাথেই নিজেই ছিলেন তিনি। অস্বাভাবিকতা নেই তার মাঝে। রাফির সাথে এই মেয়েটার বিয়ে, এই খবর শুনে তার থেকে বেশি খুশি আর কেউ হয়নি বোধহয়। খুশিতে গদগদ তিনি। সবার সাথে মিশছেন আজ। মিহিকে ওভাবে সাজগোজ করা অবস্থায় দেখে ছুটে আসলেন তিনি। কে রে মেয়ে, তোকে তো খুব সুন্দর লাগছে। আমার রাফির সাথে বিয়ে হবে তোর, কিন্তু রাফি কোথায়? কখন থেকে খুঁজছি ওকে, দেখেছিস কোথাও? পাচ্ছি না ওকে।
মেয়ের হাসি মুখখানা ফিকে হলো অমনি। রাফি আসেনি এখনো। কোথায় সে? এতটা ইরেসপন্সিবল নয় সে। তাহলে কোথায় রাফি? রাশেদ রাহান চৌধুরীর দিকে তাকালো মিহি। হেনা বেগম বললেন স্বামীকে উদ্দেশ্য করে। রাফিকে ফোনে পাননি এখনো? তিনি নীরব থেকেই আশাহত উত্তর বোঝালেন। শান্ত আর ইভান সিঁড়ি পেয়ে নিচে নামছে। শান্তকে দেখে শুধালেন রাশেদ রাহান চৌধুরী। শান্ত, রাফি কোথায়? ওকে ফোনে পাচ্ছে না কেন? লেট হয়ে যাচ্ছে, কোথায় গেছে ও? আমি তো জানি না বড় মামা, আমাকেও তো কিছু বলেনি রাফি। ইনফ্যাক্ট কখন বেরিয়েছে আমি দেখিও নি। মুখ কালো হয়ে আসলো সকলের। জুবাইর চৌধুরী লাগাতার ফোন করছে এতক্ষণ। তিনি গার্ডেনে ছিলেন, এখন ভেতরে আসলেন, জানালেন তিনিও খোঁজ পাননি রাফির। রাফি এতটা কেয়ারলেস নয়, টাইমিং সেন্স আছে ওর। আর এই উপস্থিত মুহূর্তে হাজার দরকারি কাজ থাকলেও বাইরে যাওয়ার কথা নয় ওর। মেয়ে ভেতর ভেতর ছটপট করছে, খেয়ে হারাচ্ছে, উদ্গ্রীব হয়ে পড়ছে। সবার এক হাল। সবার উদ্বিগ্নতার মাঝে কিছুক্ষণের মধ্যে রাফির আগমন ঘটল। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই সবাই চৌকিতে তাকালো সেই দিকে। রাফি সবাইকে একসাথে দেখে মৃদু হাসলো, সাথে আরও দুজন মধ্যবয়স্ক এক দম্পতি। রাফির সাথে চেনা মুখ বাকি দুটোরও। কপাল গুটালেন রাশেদ রাহান চৌধুরী। চিন্তার বশে খানিক চড়া কণ্ঠে বলে উঠলেন, তোমার সেন্স কোথায় রাফি? কতক্ষণ ধরে ফোন করছি, খেয়াল আছে তোমার? হুটহাট কোথায় গেছিলে? বাড়ি থেকে এই সময় বেরিয়েছো, কাউকে বলে যাওয়ার প্রয়োজনবোধটুকুও করনি। রাফি দাঁড়ালো। তারিফ মির্জা আর শাহিদা মির্জা দুজনকে এক পলক দেখে বলল, আমি আঙ্কেল আর আন্টিকে আনতে গেছিলাম আব্বু। হেনা বেগম দুজনকে দেখে চমকালেন, আওড়ালেন। সরফরাজ? রাফি নির্বিকার, যেন আগে কিছুই ঘটেনি। সারফারজের মা বাবাকে নিয়ে এসেছে সে। রাশেদ রাহান চৌধুরী জিভে অধর ভেজান। তারিক মির্জা আর শাহিদা মির্জা অনেক বছর দেখলেন এবাড়ির লোকদের। সবার কতটা পরিবর্তন এসেছে। এবাড়ির লোকেদের সাথে সম্পর্কটা দূরত্ব থেকে ফিকে হয়ে গেছে। আগে কতই না মধুর সম্পর্ক ছিল এবাড়ির লোকেদের সাথে। সারফরাজ আর রাফি দুজনের বদৌলতে দুই পরিবারের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল, কিন্তু এখন আর কিছুই নেই আগের মতো। তারিক মির্জার যথেষ্ট বয়স হয়েছে। মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিলেন শাহিদা মির্জা। পরিবারের অসময় কাটাতে সাফি তাদের নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। যোগাযোগ হয়নি কারোর সাথে, এমনকি রাফির সাথেও না। তাদের ছেলে সারফরাজের সাথে যোগাযোগ নেই আজ বেশ কতদিন হলো। ছেলেটা হুটহাট কোথাও উধাও হয় কে জানে। এই কদিন রোজ দিনের একটা সময় বেঁচে রাফি দেখা করেছিল তাদের সাথে। তারা তাদের ছেলের পরিণতি সম্পর্কে অজ্ঞত। তাদের ছেলে আর দুনিয়া নেই এটা জানা নেই তাদের। বদ্ধ পড়ে যাওয়া মিল থেকে একটা দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছিল। লাশের আইডেন্টিটি খোঁজ মেলেনি। পরবর্তী দুদিন মর্গে পড়েছিল সেই পড়ে যাওয়া দগ্ধ তাগড়া যুবকের লাশ। কেউ খোঁজ করতে আসেনি, সন্ধান পাওয়া যায়নি কোনো। অবশেষে 3 দিনের বেলায় দুই যুবক সেই লাশের আইডেন্টিফাই দিয়ে মর্গ থেকে লাশ উত্তোলন করেছিল আইনি পদক্ষেপ মেনে। সেই লাশটা দাফন করা হয়েছে। লাশের চেহারা দেখার মতো অবস্থায় ছিল না, দেহে বাকি ছিল না কোনো কিছুই। একটা জেদ আর একটা জীবন, একটা সৌহার্দ্যপূর্ণ জীবন শেষ জেদ আর ভালোবাসার কাছে। রাফি প্রচণ্ড অনুতপ্ত। সেদিন নিজের ভালোবাসাকে না দেখলে হয়তো ওকে বুকে পাথর চাপা দিয়ে এই লাশটাকে কবরে চাপা দিতে হতো না। হামা করে আবার সেদিন বাচ্চাদের মতো দাপিয়ে কেঁদেছিল রাফি। ওর জীবনের একটা অংশ নিজে ধ্বংস করেছে। কেন করলো সারফরাজ এমন? কেন সারফরাজের শেষ কথাটা মেনেছে রাফি? রেখেছে ওর কথা, ওর বাবা মাকে দেখেছে, খেয়াল রেখেছে তাদের। রাফি তাদের বলেনি সারফরাজের কথা, বলে হয়তো তারা সইতে পারবেন না। মেয়েকে হারিয়ে একই কাতর তারা। সারফরাজ ঠিকই বলেছিল, সে রাফির সম্পর্কে কোনো প্রকার ভুল ধারণা হতে দেয়নি ওর বাবা মার মনে। এটা কেমন ছিল বন্ধুত্ব? সে নিজেই তো ভুল বুঝেছিল রাফিকে, অথচ অন্যকে ভুল বুঝতে দেয়নি। রাফি বেশ অবাক হয়েছে এতে। আজ সেই একইভাবে অবাক হলো বাকি সবাই। সারফরাজের সাথে পরিচয় থাকলেও ওর বাবা মাকে কখনো দেখেনি মিহিবা সাবিনা বেগম। তারা চিনলেন না এনাদের। রাফি পরিচয় করিয়ে দিতে চমকালো দুই মামি। রাশেদ রাহান চৌধুরী পরিস্থিতি সামলালেন, স্বাভাবিক আচরণ করলেন তিনি। রাফি এখনও তৈরি নয়, সে উপরে উঠল তৈরি হতে। ওঠার আগে পুরোপুরি দৃষ্টিতে পরখ করল মিহিকে। ঠোঁট কামড়ে হেসে কিছু না বলে ঘরে উঠল রাফি।
মিহি সবাইকে পাশ কাটিয়ে অগোচরে সপ্তবনে সিঁড়ি ডিঙ্গিয়ে রাফির পিছু ধরল। ঘরে গিয়ে ওয়াশরুমে ঢুকেছে রাফি। মিহি ছটফটে মনে রাফির ঘরে ঢুকলো। অপেক্ষায় পা চির করলো ঘরে। রাফি বেরোতেই চকিতে তাকালো ওর দিকে। কম সময় নিয়ে শাও নিয়ে বেরিয়েছে রাফি। ইতিমধ্যে দেরি হয়ে গেছে। সামনে থমথমে ভর্ত মুখে মিহিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু জড়ো করলো রাফি। উন্মুক্ত পেশিবহুল শরীর। মিহি এক পলকেই চোখ সরিয়ে নিল, চোখ নামিয়ে নিল মেঝের দিকে। রাফি তা দেখে মুচকি হাসছে। ভেজা চুল কপালে আশ্রে লেপ্টে আছে, টপটপ পানি পড়ছে তা থেকে। ফর্সা সুঠাম শরীরে ফোটা ফোটা পানির বিন্দু কোনা। রাফি টাওয়াল দিয়ে মাথায় আলতো হাত চালালো, এগিয়ে আসলো মিহির দিকে। মাথা নিচু করে খানিক ঝুঁকে মিহির নোয়ানো মুখখানা পরখ করলো। মিহির চিবুক ঠেকেছে গলায়। রাফি তর্জনী দিয়ে চিবুক উঁচিয়ে ধরল। বাড়ির সাথে সজ্জিত লালিত মুখখানা সম্পূর্ণ দৃষ্টিতে পরখ করলো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবেশিত কণ্ঠে বলল, You're looking so glassy, Blossom. You look absolutely stunning. Every time I look at you, I find a new reason to fall in love. And right now, আমি আমারও ভীষণভাবে তোমার প্রেমে পড়তে বাধ্য হলাম। মিহি তাকালো না, চোখ ঘোরালো অন্যদিকে। রাফি ওর উপেক্ষা লক্ষ্য করে কপাল কুটালো। মিহিকে আগলে ধরে ফেরালো নিচের দিকে, শুধালো, What happened? সাফি কোথায়? সোজা সাপটা প্রশ্ন মিহির। রাফির কুচকানো কপালে ভাঁজ আপনা আপনি গায়েব হলো। ঝুঁকে পড়া থেকে সোজা হয়ে দাঁড়ালো ও হাসার চেষ্টা করে বলল ভৌনিতাহীন, যেখানে থাকে সেখানে। কোথায়? আর ওনার মা বাবা ওনারা কেন এখানে? ভুল বোঝাবুঝিটা ছিল সারফারাজের সাথে, ওর বাবা মার সাথে নয়। সারফারাজ এখন নেই এখানে। ওর মা বাবা আমাদের যথেষ্ট ভালোবাসেন। আমি তাদের দ্বিতীয় ছেলে ছিলাম। আমার বিয়েতে তারা আসবেন না, এটা কি করে হয়? কিন্তু সাফি, উনি কোথায়? এত সহজে হার মানলেন উনি? উনি আমাদের মেহি, কথা শেষ করতে পারল না মিহি, তার আগেই থামিয়ে দিল রাফি। মিহিকে টেনে আলগা করে জড়িয়ে ধরল। মিহির চোখ থেকে নিজের মুখশ্রী আড়াল করে চোখ বুঝল। নিঃশব্দে তপ্ত শ্বাস ফেল। মিহির গোছানো চুলের ভাঁজে 5 আঙ্গুল বুলিয়ে ধীর কণ্ঠে বলল, আজকের এই দিনে আমি এসব কথা বলতে বা শুনতে চাইছি না মেহি। প্লিজ এসব বলো না। সারফারাজের সম্বন্ধে কোনো কথা বলতে চাই না আমি। You got it? মিহি মাথা ঝাঁকলো। একটু সময় পর রাফি ওকে চালো। মুখখানা দুহাতের আঁচলে নিয়ে কপালে নরম অষ্ট ছোঁয়ালো। মোলায়েম কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে তৈরি হতে হবে তো। ফোন করেছি কতবার, ফোন ধরেননি কেন? কোথায় আছেন না আছেন একবার জানালে কি হতো? সরি, খেয়াল করিনি। খাটের উপর রাফির ড্রেস বের করে রাখা ছিল। মিহিকে সম্মুখে রেখেই চটপট তৈরি হয়ে নিল রাফি। ওদিকে রুহি মিহিকে খুঁজছে। বাইরে বেরিয়ে গেছে সবাই। রুহি উপরে উঠল মিহিকে ডাকতে। রাফির ঘরে মিহি আছে এটা বুঝতে বাকি নেই। রুহি একটু ইতস্তত করলো না, সোজা রাফির ঘরের দিকে এগোলো। একবার ডাকলো পাখি বলে, সাড়া না পেয়ে দরজায় টোকা মারতে যাবে, এর আগে শান্ত টেনে ধরল ওকে। হ্যাঁচকা টানে পিছু ফিরল রুহিকে। রুহি চমকে শান্তকে দেখল, কপাল কুঁচকে বলল তপ্ত স্বরে, সমস্যা কি? টানাটানি করছেন কেন? তোমার এখানে কি? দরজায় টোকা মারতে যাচ্ছিলে কেন? পাখি ঘরে আছে কিনা দেখতে যাচ্ছিলাম। বুদ্ধি শুদ্ধি আছে নাকি গিলে খেয়েছো আমার মাথা খাওয়ার সাথে সাথে? এভাবে নিজের বড় ভাই আর ভাবির ঘরে হুটহাট নক করতে এসেছো? তারা তো ভেতরে ইম্পর্টেন্ট কিছু করতেও পারে। রুহি দুর্বোধ্যর ন্যায় ভুরুযুগল সূক্ষ্ম করে তাকালো। ক্যাটক্যাট করে বলে উঠল, কী সব বলছেন? দেরি হয়ে যাচ্ছে, ছাড়ুন। ভাই আর পাখিকে বাইরে ডাকছে সবাই। শান্তচরম বিরক্ত হলো। রুহির ভাবসাব দেখে ফোঁস করে শ্বাস ফেলল। এ মেয়ে এত অবুঝ কেন? না ওকে বোঝে না, আর না ওর রোমাঞ্চ, না ওর রোমান্টিক কোনো কথা। কপাল চাপড় মেরে রুহিকে টেনে নিয়ে যেতে যেতে কণ্ঠ চিপে হতাশ কণ্ঠে খানিক সুর টেনে বললে উঠল শান্ত, ওরে গোলাপ ফুলের কাঁটা, আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। হই হই শুরু হয়ে গেছে চৌধুরী বাড়িতে। জমজমাট আমেজে ভরপুর। রাফি আর মিহিকে হলুদ লাগানোর পালা মোটামুটি শেষ। নাচ গানের তালে তালে মুখরিত পুরো বাড়ি। সবার মাঝে উন্মাতাল রেশ। ইতিমধ্যে সঙ্গীত শিল্পী রুজান রাফি চৌধুরী বিয়ের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
এভাবেই আশঙ্কিক তার বিয়ের খবরে ভক্তদের মাঝে উত্থাল ঝড়। বিশেষত সব মেয়েদের মাঝে, সব মেয়েদের মন ভেঙে রোজান রাফি চৌধুরী একটা মেয়েকে আপন করে নিচ্ছে। সেই মেয়েটা মাহিতা ইসলাম মিহি, রোজান রাফি চৌধুরীর জীবনে আসা একমাত্র মেয়ে। রাফি যে তাকে ভালোবেসে বিয়ে করেছে ইতিমধ্যে ছড়িয়ে গেছে সেই খবর। তারা আগে থেকেই বিবাহিত ছিল, এখন শুধু বিয়েটা খোলাসা করে অনুষ্ঠানের মাধ্যমে জানানো হচ্ছে সকলকে। ভক্তদের নিউজ ফিড জুড়ে এক খবর, রোজান রাফি চৌধুরী সেই ভালোবাসাকে দেখার আগ্রহ সবার। রাফি আর মিহিকে হলুদ লাগানো শেষ, রাত 9টা নাগাদ হই হুল্লোড় কমে আসলো একটু। মিহির পরনে হলুদ লেহেঙ্গা, দুই গালে ইচ্ছে মতো হলুদ লাগিয়েছে সকলে। ক্ষুধা পেয়েছে ভীষণ, সেই দুপুরের পর থেকে আর তেমন কিছু খাওয়া হয়নি। হেনা বেগম কত কি সাধলেন, মিহি নিজেই খায়নি। তখন খেতে ইচ্ছে করেনি, এখন চচ্চর করে খিদে পারছে, পেট চুইচুই করছে ওর। এদিকে ওদের দুজনকে নিয়ে নাচানাচি করছে সবাই। হাঁপিয়ে গেছে মিহি, বসে থাকতে থাকতে ক্লান্ত সে। রাফি পাশেই বসে, মিহি একটু হেলে ধরা গলায় বলল, এসব শেষ হবে কখন? ভীষণ খিদে পেয়েছে আমার। রাফি চকিতে তাকালো। মিহি শুকনো অবসন্ন মুখখানা দেখে উঠে দাঁড়ালো, বলল, এক্ষুনি শেষ হবে। বলে গলা ওচালো রাফি। মুহূর্তে থামলো সব কিছু। হেনা বেগম শুধালেন, কি হলো? খিদে পেয়েছে আমার, সব শেষ করে চলে এসো। আমি বাড়িতে গেলাম। মিহি, ওঠো। রাশেদারান চৌধুরী সবকিছু থামাতে যাচ্ছিলেন এখনই, তার আগে ছেলে থামিয়ে দিল। মিহি তবদা মেরে বসে রইল খানিক, থেমেছে সব কিছু। রাফি মিহিকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছে। হেনা বেগম ছেলের জন্য টেবিলে খাবার সাজাতে লেগে পড়লেন। রাফি মিহিকে ইশারা করলো উপরে উঠে ফ্রেশ হয়ে নিতে। মিহিও কথা বাড়ালো না, উপরে উঠলো সোজা, ভারী কাপড় চেঞ্জ করলো, মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিল। এখন হালকা লাগছে একটু। দীর্ঘ হাফ চালু মিহি। রুহিও চেঞ্জ করেছে, ওরও খিদে পেয়েছে ভীষণ। ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ মুছতে মুছতে জলদি তাড়া দিল রুহি। পাখি, তাড়াতাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে আমার, আমি গেলাম, আয় জলদি। ছুটল রুহি, অথচ মিহি এখানে ওর অপেক্ষাতেই বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে রুহির পিছু ধরল মিহি। ইতিমধ্যে সিঁড়ি বেয়ে হুড়মুড়িয়ে নিচে নেমে গেছে রুহি। টেবিলে ধাম করে বসে চেঁচিয়ে বলল, আম্মু, আমার খাবার কোথায়? তাড়াতাড়ি খেতে দাও। মিহি ধীরে সিঁড়ি বেয়ে নামছে। রাফিকে দেখতে পেল না নিচে, হয়তো ফ্রেশ হতে ঘরে গেছে। মিহি সিঁড়িতে পা চালাতে চালাতে বেখেয়ালে একবার উপরের দিকে চোখ তুলল। উদ্দেশ্য করিডোর পেরিয়ে এখান থেকে রাফির রুমটা একবার লক্ষ্য করা, কিন্তু উদ্দেশ্য সফল হলো না। দেখতে পেল না মিহি নিচে অনেকেই আছেন। মিহি চোখ সরিয়ে নিচে তাকালো। এক পা বাড়াতেই আশঙ্কিক ফসকালো পা, সিঁড়ির খাজে পা মেলতে পারল না। ব্যালেন্স হারালো মিহি। মুহূর্তে নিজেকে সামলানোর আগে সামনের দিকে হুমড়ি খেলো টাল হারিয়ে। পাছলকে গড়িয়ে পড়ল মিহি, রেলিং ধরেও থামাতে পারল না। অনিমেষ ধক করে উঠল, চেঁচিয়ে উঠল পড়তে পড়তে। আপু, মুহূর্তেই ধক করে চাইল ড্রয়িং রুমে উপস্থিত সকলে। মিহি ইতিমধ্যে সিঁড়ি গড়িয়ে নিচে এসে পড়েছে। ওর উচ্চস্বরে চিৎকারের সাথে সাথে ওকে ওভাবে নিচে গড়িয়ে পড়তে দেখে আটকে উঠল সকলে। এক মুহূর্তে স্তব্ধ হলেও পর মুহূর্তে বৃহৎ ভর্তনয়নে চাইল প্রত্যেকে। রুহি অস্পষ্ট স্বরে চিৎকার করলো এক ঝটকে উঠে দাঁড়িয়ে। পাখি, সাবিনা বেগম কিচেনে ছিলেন, বাচ্চাদের জন্য নাকি খাবারগুলো গরম করতে হেনা বেগমকে সাহায্য করছিলেন তিনি। মেয়ের ঝাঁঝালো চিৎকার, কিচেন থেকে ছুটে বেরোলেন তিনি। রুহি হুড়মুড়িয়ে মিহির কাছে বসেছে, বাকিরা ঘিরে ধরেছে মিহিকে। সাবিনা বেগম আতঙ্কিত হয়ে তের আসলেন, মেয়ের নাম উচ্চারণ করে। মিহি, মস্তিষ্ক এক মুহূর্তের জন্য অচল হয়ে পড়ল মিহির। চারিদিক কেমন অস্পষ্টতা ভর করেছে, দুলছে আশপাশ। শরীরটা গুড়িয়ে আসলো ওর। পায়ের টাকনোর কাছে তীব্র যন্ত্রণা অনুভব হতেই কুকড়ে গেল মিহি। কুচকে আসলো চোখ বন্ধ করলো, মাথা ভন ভন করছে ঝিঝি ধরার ন্যায়। আশপাশে একাধিক উদ্গ্রীব কণ্ঠ কানে ঠেকেছে, তবে ঠাউর করতে পারছে না মিহি। চক্কর দিচ্ছে মাথা, যন্ত্রণায় চোখের কোণে আপনা আপনি পানি জমেছে। রুহিওকে নিজের দিকে টেনে নিয়ে ব্যস্ত হয়ে ঝাঁকালো। পাখি, হাই পাখি, ঠিক আছিস তুই? এই চোখ খোল। পাখি, পড়লি কি করে তুই? শুনছিস আমায়? সাবিনা বেগম রুহির পাশে বসলেন। মুহূর্তে নিস্তব্ধতায় রূপ নিল সকলের ভয়ার্ত চিত্র। পুরুষেরা সকলের বাইরে। হেনা বেগম, হালিমা বেগম, আফসানা বেগম সহ বাকিরা আতঙ্কিত হয়ে পড়লেন। হেনা বেগম মিহিকে ডাকলেন।
মিহি মা চোখ খোল, তাকা আমাদের দিকে। নিভু চোখ খোলার চেষ্টা করে মিহি। সোজাসুজি সাবিনা বেগমের মুখখানা দৃশ্যমান হতেই ব্যথার সাথে সাথে ভয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল মেয়েটা। সাবিনা বেগম নিজের মেয়ের পায়ের দিকে তাকালেন। ডান পায়ের গোড়ে কাছের অংশ নির্নিমেষ কালচে বর্ণ ধারণ করেছে। পাখানা খানিক বেঁকে গেছে। মিহি কোমরে ব্যথা পেয়েছে আশঙ্কিক পড়ার দরুন। সাবিনা বেগম মেয়ের পা লক্ষ্য করে আটকে উঠলেন। হালিমা বেগম, হেনা বেগম ভরকানো গলায় ডেকে যাচ্ছে মিহিকে। সাবিনা বেগম মিহিকে মুখ আগলে গালে আলতো চাপড় মারলেন। মিহিমা, পড়লি কি করে তুই? পায়ে ব্যথা পেয়েছিস? পাটা এমন কালশিটে হয়ে গেল কেন তোর? মিহি, হুঁশে আছিস?